আজকের বিষয় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। আমাদের চারপাশে যে আলো, বাতাস, মাটি, জল, উদ্ভিদ ও অন্যান্য জীব রয়েছে তাই নিয়ে আমাদের পরিবেশ গঠিত হয়। পরিবেশের বিভিন্ন উপাদানগুলি জীব তার দেহ গঠনে কাজে লাগায়, কিন্তু এই উপাদানগুলি কখনোই শেষ হয়ে যায় না, কারণ জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে তা একবার পরিবেশ থেকে জীবদেহ, আবার জীবদেহ থেকে পরিবেশে আবর্তন করে। নাইট্রোজেনও এমনই একটি মৌল যা পরিবেশ থেকে জীবদেহ, আবার জীবদেহ থেকে পরিবেশে সদা আবর্তন করতে থাকে নাইট্রোজেন চক্রের মাধ্যমে। আমরা এখানে একটি নাইট্রোজেন চক্র দেখছি। নাইট্রোজেন চক্র আছে এখানে। নাইট্রোজেন চক্রের প্রথমেই যে দেখতে পাচ্ছি আমরা, সেখানে আছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন। তো এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্ন উপায়ে নাইট্রেটে পরিণত হয়। সেই উপায়গুলির মধ্যে আমরা তিনটি উপায় দেখব। তো জৈব উপায়ে, যেটা নাইট্রোজেন, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেটা নাইট্রেটে পরিণত হতে পারে। এই জৈব উপায় কিভাবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিথজীবী এবং স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, তারা কিন্তু বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেট, প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেট লবণে পরিণত করতে পারে। এরপরে আমরা দেখব ভৌত উপায়। ভৌত উপায় কিভাবে হতে পারে? আকাশে যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়, তখন বিদ্যুতের প্রভাবে বা বিদ্যুৎ ক্ষরণের প্রভাবে বাতাসের নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অক্সাইড তৈরি করে। প্রথমে নাইট্রিক অক্সাইড, তারপরে নাইট্রোজেন পারঅক্সাইড, এবং যা জলের সঙ্গে তারপরে মিশে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এইভাবে কিন্তু ভৌত উপায়ে নাইট্রোজেন সংবন্ধন হতে পারে। এর আগে জীবজ উপায় বলেই দিলাম। তাছাড়া আরেকটি পদ্ধতি আছে, মানুষ কৃত্রিমভাবে কলকারখানায় সার যে উৎপাদন করা হয়, সেই সার উৎপাদনের মাধ্যমে কিন্তু কৃত্রিমভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকেই ব্যবহার করা হয়, করে বিভিন্ন নাইট্রেট সার উৎপাদন করা হয়। সেই সার প্রয়োগের মাধ্যমে মাটিতে নাইট্রেটের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এরপরে আমরা আসি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রেট সেখানে কিভাবে ব্যবহার হয়। মাটির যে নাইট্রেট আছে, সেই নাইট্রেট সবুজ উদ্ভিদ নিতে পারে। সবুজ উদ্ভিদ কিন্তু কখনোই বাতাসে মুক্ত নাইট্রোজেন নিতে পারে না। সে মাটিতে যে নাইট্রেট আছে, সেই নাইট্রেটটাকে গ্রহণ করতে পারে সবুজ উদ্ভিদ। এরপরে সবুজ উদ্ভিদ সেই নাইট্রেট গ্রহণ করে নিজের দেহ গঠনে কাজে লাগায়, মূলত প্রোটিন গঠনে কাজে লাগায়। সেই সবুজ উদ্ভিদকে খেয়ে প্রাণী তার দেহে নাইট্রোজেনের সাপ্লাইটা পেয়ে থাকে। এখানেও কিন্তু একই ব্যাপার, যে সেই নাইট্রোজেনটা প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু প্রোটিন তৈরিতেই কাজে লাগে। তারপর উদ্ভিদ এবং প্রাণী মারা গেলে, অথবা তাদের যে রেচন পদার্থ আসে, সেই রেচন পদার্থ বিয়োজনের মাধ্যমে, বিভিন্ন বিয়োজনকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে, বিয়োজক যাদেরকে বলা হয়, তারা কিন্তু, ব্যাকটেরিয়া হোক বা ছত্রাক হোক, তারা কিন্তু বিয়োজন করে। এই বিয়োজকেরা এদের মৃতদেহ অথবা যে রেচন পদার্থ আছে সেগুলোর বিয়োজন ঘটিয়ে নাইট্রেট থেকে অ্যামোনিয়ার উৎপাদন করে, এবং তারপরে সেই অ্যামোনিয়া হয় পুনরায় নাইট্রাইট তৈরিতে ব্যবহৃত হতে পারে, যার থেকে পুনরায় আবার নাইট্রেট উৎপন্ন করে। এইভাবে চক্রটা চলতে থাকে। আর নাইট্রেট যেটা আছে, সেটা আবার ডিনাইট্রিফিকেশন পদ্ধতির মাধ্যমে, এই ডিনাইট্রিফিকেশনও একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে নাইট্রেট যে যৌগগুলো আছে সেখান থেকে পুনরায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন উৎপন্ন হয় বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে। এইবার আমরা দেখব যে বিভিন্ন এই যে ব্যাকটেরিয়া যাদের কথা আমরা বলছি, সেই ব্যাকটেরিয়াগুলো কি কি আছে। তো আমরা এখানে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসাবে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্সকে পাই। আবার যদি আমরা নাইট্রিফিকেশনের পদ্ধতির কথা বলি বা অ্যামোনিফিকেশন পদ্ধতির কথা, তো অ্যামোনিফিকেশনের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া, যেমন ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস, এরা সাহায্য করে, যার জন্য এদেরকে আমরা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলি। আর নাইট্রিফিকেশনের ক্ষেত্রে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এরা হেল্প করে। এরা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এইভাবে এরা মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি করে।
তো নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা মাটির উর্বরতা বৃদ্ধি করে, আর ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া আছে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স বা সিউডোমোনাস, এরা কিন্তু মাটির উর্বরতাকে কমিয়ে দেয়, কারণ তারা নাইট্রেটকে পুনরায় অ্যামোনিয়া তারপরে আবার নাইট্রোজেনে পরিণত করতে পারে, করে সেটা পরিবেশে পুনরায় ফিরিয়ে দেয়। এই গেল মোটামুটি নাইট্রোজেন চক্র সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এখানে অ্যামোনিফিকেশন দেখা যাচ্ছে, যে অ্যামোনিফিকেশন পদ্ধতিটা, সেখানে আমরা দুটো ব্যাকটেরিয়ার কথাও বলেছিলাম। অ্যামোনিফিকেশন মানে আমরা আগেই বলেছি যে অ্যামোনিয়া উৎপন্ন হওয়া। তো সেই অ্যামোনিফিকেশনে ব্যাসিলাস র্যামোসাস এবং ব্যাসিলাস মাইকয়েডিস এই দুটো ব্যাকটেরিয়া সাহায্য করে। এখানে প্রত্যেকটা যে নাম দেওয়া আছে তো সেগুলো সায়েন্টিফিক নেম, নিচে কিন্তু আন্ডারলাইন করতে হবে। এই ব্যাসিলাসের তলায় একটা আন্ডারলাইন, মাইকয়েডিসের তলায় আবার অনুরূপভাবে র্যামোসাসের তলায় আন্ডারলাইন করতে হবে। এরপরে চলে আসবো আমরা হচ্ছে নাইট্রিফিকেশন। এই কথাগুলো আমরা আগেই বলেছি। নাইট্রিফিকেশনের সময় নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস এগুলো ব্যবহৃত হয়, প্রত্যেকের তলায় আন্ডারলাইন করতে হবে। ডিনাইট্রিফিকেশনের কথাও আমরা বলে দিয়েছি আগে, যেখানে মাটিতে যে নাইট্রোজেন আবদ্ধ হয়েছিল নাইট্রেট যৌগরূপে, তারা পুনরায় সেখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রাইটে এবং তারপরে অ্যামোনিয়া তারপরে নাইট্রোজেনে পরিণত হয়। এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার আমরা দুটো উদাহরণও পাচ্ছি, সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্স আর থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। এই ব্যাকটেরিয়াগুলো মূলত ডিনাইট্রিফিকেশনের সঙ্গে জড়িত এবং তারা কিন্তু মাটিতে যে নাইট্রাইট যৌগ আছে সেই নাইট্রাইট যৌগ থেকে, মানে নাইট্রেট যৌগ আছে সেই নাইট্রেট যৌগ থেকে নাইট্রাইট তারপরে অ্যামোনিয়া তারপরে নাইট্রোজেন রূপে সেটাকে বাতাসে বের করে দেয়, বাতাসে রিলিজ করে। এবার আমরা দেখব যে মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্র কিভাবে সম্পর্কিত। তো মানুষের নানা কাজের ফলে ব্যাহত হলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের বিভিন্ন যে অক্সাইডগুলো আছে তার পরিমাণ বাড়ছে, ফলে এয়ার পলিউশন মানে বায়ু দূষণ এবং অ্যাসিডিফিকেশন দুটোই বাড়ছে। এয়ার পলিউশন তো বুঝতেই পারছি যে বিভিন্ন নাইট্রোজেনের যে অক্সাইড আছে তারা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে এবং এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে দারুণ একটা রোল প্লে করে। এছাড়া অ্যাসিডিফিকেশন, এই অ্যাসিডিফিকেশন মানে কি? অ্যাসিডিফিকেশন হচ্ছে নাইট্রোজেনের যে বিভিন্ন যৌগগুলো আছে তারা বিভিন্ন অ্যাসিড তৈরি করে। আমরা জানি যে নাইট্রোজেনের বিভিন্ন যৌগগুলো তারা কিন্তু নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো তৈরি করে এবং অ্যাসিড বৃষ্টি ঘটাতে সক্ষম, ফলে ভূপৃষ্ঠের আর কি অ্যাসিডীকরণ ঘটে, যার ফলে উদ্ভিদের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে, ক্ষতি হয়, বিভিন্ন স্থপত্যের ক্ষতি হয়, প্রাণীদেরও ক্ষতি হয়। এরপরে আমরা দেখব নাইট্রোজেন চক্রের গুরুত্ব। এই নাইট্রোজেন চক্রের গুরুত্ব বলতে আমরা নাইট্রোজেন চক্র আসলে কিভাবে আমরা এখানে উল্লেখ করতে পারব, জীবেদের সাহায্য করছে সেটা দেখছি। যে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে এবং জীবকোষের প্রয়োজনীয় নাইট্রোজেনের যোগান বজায় রাখতে নাইট্রোজেন অর্থাৎ জীবের দেহ নাইট্রোজেন চক্রের গুরুত্ব অপরিসীম। যে প্রোটিন দরকার হয় তার মূল উপাদান নাইট্রোজেন, তো এই নাইট্রোজেনের যোগান দেওয়া এটাও কিন্তু নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বের মধ্যেই পড়ে।